আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ধাপ 4 ব্যবসার জন্য আর্থিক চাহিদা নিরূপণ এখান থেকে অধ্যায়টি আলোচনা করব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই জলদি সাবস্ক্রাইব করে রাখবে, যেন যখনই আমি নতুন ভিডিও আপলোড দিই যেন তা তোমরা সাথে সাথে পেয়ে যাও। আর অবশ্যই তোমরা তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি ছোট্ট করে কমেন্ট বক্সে লিখে দিবে, আর লাইক করতে অবশ্যই ভুলবে না। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। ব্যবসা শুরু করার খরচ এবং চলমান খরচ নির্ণয় করতে হবে। ব্যবসা শুরু করতে এবং ব্যবসা চালিয়ে যেতে কত টাকা লাগবে তার একটি সুস্পষ্ট হিসাব করতে হবে। ব্যবসার জন্য প্রয়োজনীয় ব্যয় নিরূপণে বিষয়গুলোকে আমাদের বিবেচনা করতে হবে। তো ছক 2.2 যে ব্যবসা ব্যয়ের আনুমানিক খাত, সেই খাতটা এখন আমরা আলোচনা করব। তো এখানে দেখো খাতের নামগুলো আছে, আর এখানে টাকার পরিমাণটা আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো দেখো ব্যবসার স্থান সম্পর্কিত ব্যয়, যেমন দোকান ভাড়া, জায়গা ভাড়া, জমির মূল্য, ব্যবসায়িক স্থাপনা নির্মাণ যে ব্যয়গুলো আছে, হ্যাঁ, যাবতীয় ইত্যাদি যে কাজ করতে যে টাকাটা লাগবে সেই টাকার পরিমাণটা আমরা এখানে লিখে ফেলবো। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা এর উত্তরপত্রে চলে এসেছি। ব্যবসার স্থান সম্পর্কিত ব্যয়, দোকান ভাড়া, জায়গা ভাড়া, জমির মূল্য, ব্যবসায়িক স্থাপনা নির্ণয় ব্যয় ইত্যাদি, সেটা কত বাবদ 15,000 টাকা। এখানে দেখো আসবাবপত্র ও ডেকোরেশনের ব্যয়, দোকানের অবকাঠামো তৈরি, সাজসজ্জার ব্যয় ইত্যাদি বাবদ 50,000 টাকা। 3 ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ ব্যয়, পণ্য ব্যবসার ক্ষেত্রে বিক্রির জন্য যে মালামাল উৎপাদন, ব্যবসার জন্য প্রয়োজনীয় কাঁচামাল, সেবা, ব্যবসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইত্যাদি। তো এই বাবদ আমাদের এখানে আছে দেখো 3 লক্ষ টাকা, ঠিক আছে, 3 লক্ষ টাকা। এখন আমরা দেখব 4 ব্যবসায়ের প্রতিষ্ঠান পরিচালনায় ব্যয়, কর্মচারীদের বেতন, আপ্যায়ন, যাতায়াত ভাতা ইত্যাদি 40,000 টাকা। 5,000। এখন 5 নম্বরটা দেখো ব্যবসায়িক পরিবহন ও অন্যান্য উপযোগ ব্যয়, সম্ভাব্য ভ্যান ভাড়া, বিদ্যুৎ বিল, মোবাইল বিল, বিজ্ঞাপন ইত্যাদি 10,000 টাকা। তো দেখো এখানে ব্যবসায়িক পরিবহন ও অন্যান্য উপযোগ ব্যয়, সম্ভাব্য ভ্যান ভাড়া, বিদ্যুৎ বিল, মোবাইল বিল, বিজ্ঞাপন ব্যয় ইত্যাদি যাবত 10,000 টাকা লাগছে। দেন 6 নম্বর হচ্ছে অন্যান্য হাতে নগদ, অনুদান ইত্যাদি যাবত 5,000 টাকা, ঠিক আছে। দেন ব্যবসায়ের জন্য মোট প্রয়োজনীয় অর্থের পরিমাণ আমাদের দাঁড়িয়েছে 4,20,000 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পরিমাণটা। তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি, ছকটি 2.2। এখন আমরা যাব নেক্সটে। এখন আমরা যাব এখান থেকে ডিরেক্টলি 34 থেকে একদম 42 পেজে, ঠিক আছে। 42 পেজে আমাদের একটি কাজ আছে, সেই 42 পেজে কাজটি করব। তো দেখো এখানে 42 পেজে একটি কাজ আছে, সেটা হচ্ছে দেখো কি বলা আছে, তোমরা কি তোমাদের এলাকার সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করতে চাও? তার সমাধানে একটা উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়ন করে সবাইকে তাক লাগিয়ে দিতে চাও? তাহলে দেখো এখানে কিছু প্রশ্ন আছে। দেখো ধরা যাক কোনো একটা নির্দিষ্ট এলাকায় পানিতে আর্সেনিক বা লবণাক্ততা বেশি, যার প্রভাবে সকলেই ক্ষতিগ্রস্ত। এই সমস্যার সমাধান কি হতে পারে? তো একে একে চলো আমরা এই প্রশ্ন উত্তরগুলো দেখে নিই, ঠিক আছে। এখানে মোট 8টি প্রশ্ন আছে, আমরা এর উত্তরগুলো দেখে নিই। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই। আর তোমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিও। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। ধরা যাক কোনো একটি নির্দিষ্ট এলাকায় পানিতে আর্সেনিক বা লবণাক্ততা বেশি, যার প্রভাবে সকলেই ক্ষতিগ্রস্ত। এই সমস্যার সমাধান কি হতে পারে? উত্তর, নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা থাকতে হবে, পাশাপাশি ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ব্যবস্থাপনা আরও জোরদার করতে হবে। আর্সেনিকযুক্ত পানি ফুটিয়ে খাওয়া যাবে না, কারণ আর্সেনিকযুক্ত পানি ফুটলে পানিতে আর্সেনিকের ঘনত্ব আরও বেড়ে যায়। পুরনো টিউবওয়েলে আর্সেনিক আছে কিনা তা পরীক্ষা করতে হবে। আর্সেনিকযুক্ত টিউবওয়েল লাল রং দিয়ে চিহ্নিত করতে হবে। আগে কিন্তু বিটিভিতে এই অ্যাডগুলো দেখানো হতো, ঠিক আছে, কিভাবে চিহ্নিত করে টিউবওয়েলকে লাল দিয়ে মানে ক্রস চিহ্ন বোঝানো হতো যে এটাতে আর্সেনিক ধরা পড়েছে, আর সবুজ কালারটা দিয়ে টিউবওয়েলের মাথার মধ্যে বোঝানো হতো এটাতে আর্সেনিক মুক্ত, এটা আর্সেনিক নেই, তো এটার পানি পান করা যায়, এটার পানি বিশুদ্ধ আছে, ঠিক আছে, এরকম বোঝানো হতো। তো সে কথাটা এখানে বলা হয়েছে। তো আসলে তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব 2 নম্বর প্রশ্ন উত্তরটি। তোমাদের এলাকায় একটি শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য পার্শ্ববর্তী নদীতে ফেলা হচ্ছে, এই সমস্যার সমাধান কি হতে পারে? তো উত্তর দেখো, শিল্পের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের কঠোর হতে হবে। বর্জ্য ফেলার সুব্যবস্থা না থাকলে শিল্প কারখানা স্থাপনে অনুমোদন না দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের কঠোর হতে হবে। নদীতে বর্জ্য ফেললে কারখানা মালিকদের জরিমানা সহ কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। 3 নম্বর প্রশ্ন উত্তরটি দেখো, একটি এলাকায় শিল্প কারখানা স্থাপনের ফলে ওই অঞ্চলে নারীদের কর্মসংস্থানের সুযোগ হলো, কিন্তু ঘরে ছোট ছেলে মেয়ে থাকলে অনেকেই সেই সুযোগ নিতে পারছে না।
এমতাবস্থায় কী ধরনের উদ্যোগ নিলে তাদের কর্মসংস্থান নিশ্চিত হতে পারে? উত্তর, শিল্প কারখানার মালিকরা ছোট ছেলে মেয়েদের জন্য কারখানায় আলাদাভাবে খেলার ব্যবস্থা করতে পারে বা কারখানার পাশে একটি মাঠ করতে পারে, যাতে তারা খোলামেলাভাবে সেখানে খেলাধুলা করতে পারে এবং তাদের দেখভালের জন্য কর্মচারী নিয়োগ করতে পারে। এছাড়াও কারখানার পাশে একটি ছোট বিদ্যালয় স্থাপন করতে পারে। তাদের কাজ করার সময় তারা শিক্ষা গ্রহণ করতে পারবে। তারপর দেখো আমরা 4 নম্বর প্রশ্নটিতে চলে আসলাম। কোনো এলাকায় হয়তো অনেক বজ্রপাত হয়, ফলে মাঠে কাজ করতে গিয়ে লোকজনের ও গবাদি পশুর প্রাণহানি হচ্ছে। এই সমস্যা সমাধানে কী উদ্যোগ নেওয়া যায়? উত্তর, 1. উঁচু জায়গায় এড়িয়ে চলতে হবে, যেমন পাহাড় বা টিলা অথবা বাড়ির ছাদ। 2. বৈদ্যুতিক তার, খুঁটি এসব থেকে দূরে থাকা। 3. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকা যাবে না। 4. বিচ্ছিন্ন গাছের নিচে থাকা যাবে না। 5. বজ্রপাতের সময় প্লাস্টিক ছাতা ব্যবহার করা। তারপর দেখো 5. শহর গ্রামে এখনও অনেক জায়গায় গৃহস্থালির ময়লা আবর্জনা ফেলার উপযুক্ত জায়গা না থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে, রোগবালাই ছড়াচ্ছে। সম্মিলিতভাবে এর কী সমাধান করা যেতে পারে? উত্তর, 1. ময়লা আবর্জনা ফেলার সুব্যবস্থা থাকতে হবে। 2. ময়লা আবর্জনা যাতে খালে বিলে বা পুকুরে না ফেলে তা খেয়াল রাখতে হবে। 3. ময়লা আবর্জনা পরিবহনের সময় ময়লা যাতে নিচে না পড়ে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। তারপর দেখো 4. ময়লা আবর্জনা যেন লোকালয়ে না জ্বালানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 5. ময়লা আবর্জনা কারখানায় পুড়িয়ে শক্তি উৎপাদন করা যেতে পারে। তারপর দেখো 6. তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা খুব দুরূহ হয়ে যায়। কি করলে এই সময় দাবদাহ থেকে বাঁচা যেতে পারে? উত্তর, 1. বেশি বেশি পানি পান করতে হবে, কারণ গরমের কারণে ঘামের ফলে আমাদের শরীরে সকল তরল পদার্থ বের হয়ে যায়। 2. দেহ পানি শূন্যতা দূর করার জন্য বিভিন্ন ফলমূল খাওয়া যেতে পারে, যেমন স্ট্রবেরি, তরমুজ, শসা ইত্যাদি। 3. গরমে লিনেন বা সুতি কাপড় পরা উচিত এবং ঢিলেঢালা, সাদা এবং কম উজ্জ্বল রঙের পোশাক। তারপর দেখো 4. বাইরে বের হলে হাতে পায়ে ও মুখে সানস্ক্রিন ব্যবহার করুন এবং ছাতা ব্যবহার করুন। 7. শীতের সময় হয়তো দরিদ্র অসহায় মানুষ শীত কষ্টে ভোগেন, তাদের জন্য কি করা উচিত বা যায়? উত্তর, আমরা সকলে মিলে চাইলে তাদের সাহায্য করতে পারি। আমরা তাদের কষ্ট সকলের সামনে তুলে ধরব, যাতে সকলে বুঝতে পারে। এভাবে সকলে মিলে তাদের জন্য কম্বল কিনে তাদের মাঝে বিতরণ করে সাহায্য করতে পারি। বড় বড় ব্যবসায়ী বা ধনীদের দৃষ্টি আকর্ষণ করে তাদের এই সকল লোকদের সহায়তা করার জন্য অনুরোধ করতে পারি। 8. পশু পাখির সুবিধা বঞ্চিত শিশু যারা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত, তাদের জন্য কিছু করা যায় কিনা? উত্তর, প্রথমেই তাদের তাদের যে থাকার জন্য সেটা ব্যবস্থা করতে হবে এবং তাদের নিরাপদ খাবার প্রদান করতে হবে। সাথে প্রয়োজনীয় বস্ত্র দিতে হবে। তাদের সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। তাদের দিয়ে যেন কোনো বেআইনি কাজ না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই ছিল আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তরটি। এর সাথে আমাদের এই সকল প্রশ্নের উত্তরগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু আমাদের 42 পেজের প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করে ফেলেছি। তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে, যেন যখন আমি ভিডিও আপলোড দিই তোমরা তা পেয়ে যাও সাথে সাথে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।